আজ আমরা পেয়েছি এনবিটিভির ক্যামেরায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া থেকে উঠে আসা একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, শিক্ষাবিদ মাওলানা আনোয়ার হোসেন কাশেমি। আমরা কথা বলে নেব আনোয়ার হোসেন কাশেমির সঙ্গে। আনোয়ার সাহেব, পশ্চিম বাংলায় আমরা দেখছি যে একই ধাঁচে মব লিঞ্চিং। কিছুদিন আগে আপনার এলাকা বাসন্তী চড়াবিদ্যাতে সারা রাত ধরে রফিকুলকে পিটিয়ে মারা হলো। ঠিক সেই ধাঁচে চুরির অপবাদ দিয়ে ক্যানিংয়ে, আবার ভাঙড়েও সেই একই চুরির অপবাদ দিয়ে সেখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশের নামও জড়িয়ে যাচ্ছে, তার নেতৃত্বে হয়েছে। কি বলবেন পশ্চিমবাংলার বর্তমান অবস্থা নিয়ে? অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া লক্ষ্য করছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কেবল পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন জায়গায় সে আফরাজুল থেকে শুরু করে নিয়ে জুনায়েদ থেকে শুরু করে পেহেলু খান থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যে তিনটি ঘটনা যেটা আপনি বললেন, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে ভারতবর্ষের গদিতে বর্তমান যারা সমাসীন আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকার, এদের অনেকগুলো এজেন্ডা আছে। তার মধ্যে মব লিঞ্চিংটাও একটা এজেন্ডা, যে মুসলিম এবং দলিতদেরকে অন্যায়ভাবে তাদেরকে পিটিয়ে মেরে দিতে হবে। এর দ্বারা ওরা ভারতবর্ষের অন্যান্য কমিউনিটির মানুষকে আতঙ্কিত করছে। আমি এই গ্রামে যখন একজন মারা যাবে, পুরো গ্রামের মানুষ ভয়ভীত সন্ত্রস্ত হবে। এইভাবে এলাকায় একটা সন্ত্রাস সৃষ্টি করা ওদের মূল লক্ষ্য। এবং তারা কি বলছে, কখনো মোবাইল চুরি, গরু চুরি, বিভিন্ন অপবাদ দিয়ে তারা মারছে। অ্যাকচুয়ালি আপনারা শুনেছেন যে যেখানে আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব সহ আমরা উপস্থিত হয়েছিলাম। সেখানে আসল ঘটনা আমরা লক্ষ্য করলাম যে সে কাজের লোক ডাকতে গিয়েছিল, কিন্তু তাকে মোবাইল চোর বলে তাকে পিটি মেরে দেওয়া হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে মুসলমানরা কয়েকশো বছর ভারতবর্ষ স্বাধীন করলো, তারপরে ব্রিটিশরা এলো। অখণ্ড ভারতবর্ষে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি, কিন্তু স্বাধীনতার পরে এই কয়েক বছর যেভাবে ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতবর্ষের জনগণের উপরে যেভাবে স্টিম রলার চালানো হচ্ছে, এটা আগামী দিনের জন্য একটা অশনি সংকেত বলে মনে করছি আমরা, যে আগামী দিনে গৃহযুদ্ধ যেন ভারতবর্ষে বেঁধে না যায়। কেন ভারতবর্ষে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, এরা কখনোই ভারতবর্ষে সম্প্রীতি চায়নি। এরা বরাবরের জন্যই ধর্মীয় বিভাজন, সে কখনো দলিত এবং উচ্চবর্ণের সঙ্গে, কখনো সংখ্যালঘুদের সঙ্গে উচ্চবর্ণের, এইভাবে তারা বিভাজন সৃষ্টি করে ভারতবর্ষকে একটা অশান্তির দাবানল তৈরি করতে চেয়েছে। আমরা বরাবরই আমাদের হিন্দু সম্প্রদায় যারা দলিত আদিবাসীদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। এই যে মুষ্টিমেয় একটা শ্রেণী যারা ব্রাহ্মণ্যবাদ, এরা কিন্তু টোটাল ভারতবর্ষের ক্ষমতা ভোগ করছে এবং এরা ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করছে। এরা অ্যাকচুয়ালি ইহুদি প্রজন্ম, আমরা বলে আসি যারা বিদেশি, এ নিজেদেরকে আর্য বলে, কিন্তু এরা অ্যাকচুয়ালি বিদেশি। এরা ভারতবর্ষের ভালো কখনো চায়নি। এরা ভারতবর্ষের মধ্যে অশান্তি বিরাজ করে নিজেদের ক্ষমতাকে এরা করবে, হ্রাস করতে চায়। রইল পশ্চিমবঙ্গের ব্যাপারে যেটা আপনি জানতে চেয়েছেন, আমরা খুব চিন্তিত। যেটা আমি একবার ওদের একটা যে পত্রিকা আছে, হিন্দু সংহতির যে পত্রিকা, আমরা আপনারা লক্ষ্য করেছেন, তাতে ওনারা লিখেছেন যে বামফ্রন্টের পিওটি আমরা যতটা না জায়গা তৈরি করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে, এই তৃণমূলের পিওটি আমরা তার থেকে অনেক বেশি জায়গা তৈরি করতে পেরেছি। এবং বিগত কয়েকদিন আগে আপনারা পড়েছেন যে ওদের যে নেতা মোহন ভাগবত, অনেকগুলি তারা শাখা প্রশাখা খোলার চেষ্টাও করছে পশ্চিমবঙ্গে। সেই জন্য আমরা আমাদের যারা রাজক্ষমতায় আসছেন পশ্চিমবঙ্গের সরকারকে অনুরোধ করব যে এই যে দেশদ্রোহী সংগঠন, এক কথায় বললেই চলে, যারা সংবিধান বিরোধী সংগঠন, তারা যেন বিভিন্ন জায়গায় তাদের আটল না পাততে পারে, শাখা প্রশাখা না খুলতে পারে, এটাকে খুবই চেক দেওয়া দরকার। আমাদের বিগত দিনে দেখেছি কুলতলি এবং বাসন্তীর বিভিন্ন জায়গায় তারা প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দিয়েছে এবং বিভিন্নভাবে তারা দলিত আদিবাসী এবং সংখ্যালঘু বিরোধী স্লোগানও দিয়েছে, কথাবার্তাও তারা প্রকাশ্যে বলেছে। এগুলো আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে আপনার পুলিশ প্রশাসন এগুলোর দিকে তারা দৃষ্টিপাত করুক এবং আগামী দিনে যাতে আমরা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলেই সম্প্রীতির বাতাবরণ নিয়ে বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা আমাদের সকল। আপনারা কি প্রকৃত আতঙ্কগ্রস্ত, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনাদের মতো মানুষ যারা আছে, আপনারা সমাজের কাজ করেন, এই যে আচরণ একের পর এক মব লিঞ্চিং, এতে আপনারা কতটা আতঙ্কিত? সত্যি কথা বলতে আমরা আতঙ্কিত। আগে আমাদের যারা উলামা সমাজ, যারা বিভিন্ন জায়গায় জলসা জুলুস করতেন, এখন তারা সন্ধ্যার পরে বাইরে বের হতে ভয় পাচ্ছেন। মওলানা রুহুল কুদ্দুস সাহেবের যে ঘটনা আমরা সকলেই জানি, বহু জায়গা থেকে আমাদের কাছে সংবাদ আসে যে রাতের অন্ধকারে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমাদের এলাকার বিশিষ্ট আলেম মওলানা কামাল উদ্দিন সাহেবকে ক্যানিংয়ে অপমান করা হয়েছিল রাতের বেলা।
সব মিলিয়ে আমরা আতঙ্কিত। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভীত সন্ত্রস্ত নই, আমরা আশাবাদী যে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করবেন এবং যারা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত তাদেরকে একেবারে যোগ্য শাস্তি এবং আইনের দোরগোড়ায় এনে তাদের বিচার ব্যবস্থা হওয়া দরকার। তাহলে আগামী দিনে এই ধরনের কার্যকলাপ করতে তারা ভয় পাবে এবং তারা সংযত হবে বলে আমি মনে করি। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রায় 95% বললে চলে, পুরোপুরি ভোটটাই এই রাজ্য সরকারকে দিয়েছেন। আপনারা প্রচারেও নামতে দেখেছি, আপনারা প্রচারে নেমেছেন, প্রচার করেছেন, আপনারা ইলেকশনে ভোটটাও দিয়েছেন। তা সত্ত্বেও কি আপনাদের পাশে দাঁড়াচ্ছে না প্রশাসন থেকে বা সরকারের পক্ষ থেকে? অ্যাকচুয়ালি সমস্ত গণসংগঠনগুলো, বিশেষ করে সংখ্যালঘু যুব ফেডারেশন এবং আমাদের বন্দিমুক্তি সহ যে সকল সংগঠন আছে, প্রত্যেকেরই দাবি ছিল যে আমাদের সংরক্ষণ চাই। আজকের আমরা লক্ষ্য করছি যে রাজ্যে বহু মাদ্রাসা রয়েছে যেখানে এখনও পর্যন্ত অনেক ভ্যাকান্সি খালি, সেখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। সার্ভিস কমিশন পরীক্ষা 2013, তারপর 2018, এইরকমভাবে সংখ্যালঘুদের যে সকল দাবি, সে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে বলুন, আর মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা থেকে শুরু করে যাদের যে প্রমিস বা ওয়াদা করেছিলেন মুখ্যমন্ত্রী, সেগুলো কিন্তু আমরা ঠিক লক্ষ্য করতে পারছি না যে তিনি যতটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কতটা তিনি পুরো করছেন। এবং সরকারি চাকরির ক্ষেত্রে বামফ্রন্টের পিরিয়ডে যতটা ছিল, আমরা ভেবেছিলাম যে এই সরকার 10% রিজার্ভেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইমাম মুয়াজ্জিনদের ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই সংরক্ষণ সেই জায়গায় আদৌ পৌঁছায়নি। যা বামফ্রন্টের ছিল তার থেকে আরও নিচে নেমে আসছে বলে গবেষকদের দাবি।